সুমিতা তার বাবা মায়ের সঙ্গে একটা ছোট্ট 3 জনের পরিবারে বাস করে। অর্থাৎ সে যৌথ পরিবারে কখনো বড় হয়নি, আর সেই জন্য যৌথ পরিবারের মর্ম সে কখনোই বোঝে না। কিন্তু যখন সে বড় হয়ে ওঠে তখন তার বাবা নিজের মেয়ের বিয়ে ঠিক করে যৌথ পরিবারে। কারণ সুমিতার যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ রোহনের পরিবার ভীষণ পরিমাণে বড়লোক ছিল, আর তাদের কাছে অর্থের কোনো অভাব নেই। সেই জন্য সুমিতার বাবা মা এরকম জয়েন্ট ফ্যামিলিতে নিজেদের মেয়ের বিয়ে ঠিক করে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। সুমিতার সঙ্গে রোহনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করা শুরু করে দিই, কারণ আমার শ্বশুরবাড়ির পরিবারে অনেকজন আছে। আমি যদি ঠিক সময়ে রান্না করতে না পারি তাহলে হয়তো সবাই আমাকে বউ হিসেবে খারাপ ভাববে। এই বলে সুমিতা সকালবেলা স্নান করে তাড়াতাড়ি শাড়ি পরে রান্নাঘরে গিয়ে রান্না করতে যাবে। এমন সময় সে দেখে যে সেখানে আগে থেকে 3 জন রাঁধুনি উপস্থিত আছে। একসঙ্গে 3 জন রাঁধুনি দেখে সুমিতা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সুমিতার শ্বশুরবাড়ির বড়লোক পরিবার এতই বড়লোক ছিল যে তারা বিভিন্ন রকমের রান্না করার জন্য 3 জন রাঁধুনি এবং 3 জন কাজের লোক রেখে দেয়। আজকে তোমাদের রান্না করতে হবে না, কারণ আমি বাড়ির নতুন বউ, আর আজকে নিয়ম অনুযায়ী আমি সবার জন্য রান্না করব, তাই তোমরা রান্নাঘর থেকে চলে যাও। সুমিতা এই বলে 3 রাঁধুনিকে রান্নাঘর থেকে বের করে দেবে। সেই সময় তার কাকি শাশুড়ি মা একটা হট প্যান্ট এবং ক্রপ টপ পরে 3 ননদের সঙ্গে সেখানে চলে আসে। কাকি শাশুড়ি মা রচনা দেবীর এরকম মডার্ন ড্রেস দেখে তার সাথে 3 ননদকে এরকম হট প্যান্ট পরা দেখে সুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে কখনো এত বয়স্ক মানুষকে এরকম ছোট ছোট জামা কাপড় পরতে দেখেনি। কি ব্যাপার, তুমি এরকম হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি বুঝি ওল্ড মহিলাকে এরকম হট প্যান্ট পরে কখনো দেখোনি, তাই তো? আর দেখবেই বা কি করে, তোমরা তো মধ্যবিত্ত, তাই সবসময় এরকম গাইয়াদের মতো শাড়ি পরে থাকো। কিন্তু আমাদের বাড়িতে এরকম শাড়ি পরা চলে না, বুঝলে? বৌদি, কাকিমা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আর তুমি সকালবেলা রান্নাঘরে কি করছো? আমি তো ভাবলাম তুমি 12টার সময় ঘুম থেকে উঠবে। আসলে আমরা প্রত্যেক দিনই মর্নিং ওয়াক করতে যাই, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক করে এলাম। আর তুমি আমাদের জন্য এখানে কি রান্না করছো শুনি? আজকে আমি ভেবেছি তোমাদের সবার জন্য লুচি, আলুর দম আর ছোলার ডাল রান্না করব। তার সাথে সিমুই আর পায়েসও বানাবো। তোমরা আমার হাতে রান্না খাবে তো? আমার মা আমাকে তোমাদের বাড়িতে আসার আগেই সবকিছু রান্না বান্না শিখিয়ে দিয়েছে। এ বাবা, তুমি এরকম অয়েলি ফুড আমাদের মতো বড় লোকদের খাওয়াবে? তুমি আমাদের ফিগার দেখে বুঝতে পারছো না? আমরা ভীষণ পরিমাণে ফিগার মেনটেন করি, আর আমরা প্রত্যেকদিন সকালবেলা 10,000 টাকা দামি মাশরুম দিয়ে স্যালাড খাই। হ্যাঁ, প্রিয়া একদম ঠিক কথাই বলেছে। তুমি এরকম রান্না বান্না করো না, আমরা খাবো না। বরঞ্চ আমাদের রাঁধুনিদেরই রান্না করতে দাও, আমরা ওদের রান্না করা খাবার খেয়েই অভ্যস্ত। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। ফলে নতুন বৌমার আর শ্বশুরবাড়ির লোকেদের রান্না করে খাওয়ানো হয় না। রাঁধুনিরা সকলের জন্য দামি দামি খাবার দাবার রান্না করে, কিন্তু সুমিতা এরকম দামি দামি খাবার খেয়ে একেবারেই অভ্যস্ত ছিল না। তাই সে নিজের জন্য আলাদা করে গরম গরম লুচি এবং আলুর দম রান্না করে। সুমিতার বড়লোক পরিবারের বড় পরিবার দামি দামি খাবার দাবার খেলেও সুমিতার সাথে তার শাশুড়ি মা কিন্তু লুচি এবং আলুর দম খায়। আর সুমিতা যখন খাওয়া দাওয়া করে নিজের ঘরে যাবে তখন সে নিজের ঘর একেবারে গুলিয়ে ফেলে, কারণ তার শ্বশুর বাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো ছিল, আর সেখানে অনেকগুলো কামরা ছিল। আর সব কামরাগুলো যেহেতু একই রকমের দেখতে, তাই সুমিতা নিজের ঘর একেবারে গুলিয়ে ফেলে। আমি বলিউড কিংবা হলিউডের বড় বড় সিনেমায় এরকম রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়ি দেখেছি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এত বড়লোক শ্বশুরবাড়ি হবে। কিন্তু এত বড় বড় ঘর, সুন্দর সুন্দর ঘরের মধ্যে আমার ঘরটা কোনটা আমি তো খুঁজেই পাচ্ছি না। এই বলে সুমিতা তার জেঠি শাশুড়ি মা পারমিতা দেবীর ঘরে ঢুকে পড়ে। আর সেই সময় পারমিতা দেবী গান চালিয়ে জোরে জোরে নাচ করছে। এরকম বুড়ি জেঠি শাশুড়ি মাকে গান চালিয়ে নাচ করতে দেখে সুমিতা জোরে জোরে হেসে ওঠে, আর সে কিছুতেই নিজের হাসি থামিয়ে রাখতে পারে না। হাউ ডেয়ার ইউ, তুমি আমার নাচ দেখে এরকম করে হাসছো কেন? তুমি জানো না এই নাচটাকে রুম্বা বলে? কি অশিক্ষিত মেয়ে রে বাবা, আমি কি সুন্দর রুম্বা নাচছি আর তুমি দেখে আমার উপর হাসছো? হ্যাঁ গিন্নি, তোমার উপর হাসবেই তো, কারণ ওটা রুম্বা নয়, ওটা জুম্বা। বয়সে তোমার যেমন ভীমরতি হয়েছে, তাই নতুন বৌমা তোমার উপর হাসছে। আর বৌমা, তুমি হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়লে কেন? কিছু দরকার নাকি? না না জ্যাঠাবাবু, আসলে আপনাদের বাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো বড়, তো আমি ঠিক বুঝতে পারিনি আমার রুম কোনটা, তাই ভুল করে আমি আপনাদের ঘরে ঢুকে পড়েছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর জেঠিমা, আমি আপনার নাচ দেখে হাসতে চাইনি, কিন্তু এমন অদ্ভুত ভাবে আপনি নাচছেন তাই দেখে আমি হাসি চেপে রাখতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন।
এই বলে সুমিতা তাদের ঘর থেকে চলে যেতে যাবে সেই সময় তার জ্যাঠা শ্বশুর মশাই সুমিতাকে নিজের কাছে ডাকে এবং তার হাতে একটা বড় সোনার বালা উপহার দেয়। আর সেই সোনার বালা জোড়ার নেই করে 5 লক্ষ টাকা দাম ছিল। এত বড় সোনার বালা এবং দামি সোনার বালা দেখে সুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে কোনোদিনও এত দামি গহনা নিজের গায়ে পরেনি। দেখো বৌমা, এটা আমার পারিবারিক সোনার বালা। আমার মা মারা যাওয়ার সময় তোমার জেঠিমাকে দিয়েছিলেন, আর এখন আমি তোমাকে দিলাম। সুতরাং এটা আমাদের বড়লোক পরিবারের বড় ঐতিহ্য। তুমি কিন্তু এটা সামলে রেখো, কেমন? সুমিতা রতনবাবুর কথা শুনে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে আর সুমিতা একেবারে রাজরানীর মতো বড়লোক পরিবারে বসে থাকে। কিন্তু সে যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, তাই এরকম রাজরানীর মতো থাকা তার কপালে সহ্য হয় না, কারণ তাকে সবসময় নিজের কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি কিংবা ননদের কাছ থেকে কোনো না কোনো ভাবে অপমান সহ্য করতে হয়। একদিন সুমিতা জানালার সামনে দাঁড়িয়ে আছে, সেই সময় সে জানালার নিচ থেকে ফুচকাওয়ালাকে যেতে দেখে। ইস, আগে বাপের বাড়িতে থাকলে যখন তখন বন্ধুদের সঙ্গে ইচ্ছে হলেই বেরিয়ে যেতাম ফুচকা খেতে, কিন্তু এখন বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর ফুচকা খাওয়া একেবারে ভুলেই গেছি। আমার তো ফুচকাওয়ালাকে দেখে খুবই ফুচকা খাওয়ার ইচ্ছে করছে। সুমিতা ফুচকার লোভ সামলাতে না পেরে সে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ে আর ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে সে বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। এমন সময় তার বড়লোক শ্বশুরবাড়ির পরিবার থেকে তার কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি এবং 3 ননদ নতুন বৌমাকে এরকম ভাবে ফুচকা খেতে দেখে নেয়। ইস, কি ডিসগাস্টিং লো ক্লাস মেন্টালিটি! এই মেয়েকে বিমলা কোথা থেকে যে তুলে এনেছে কে জানে। এরকম বড়লোক পরিবারে বউ বানিয়ে কেন যে এনেছে কিছুই বুঝতে পারছি না। কেমন ভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, ডিসগাস্টিং। একদম তুমি ঠিক কথাই বলেছো। আমি কতবার করে বলেছিলাম যে আমার আমেরিকা ফেরত দিদির মেয়ের সঙ্গে রোহানের বিয়ে দিতে, কিন্তু বিমলা তো কোনো কথাই শুনলো না, আর এখন আমাদের এরকম বস্তির মেয়ের সঙ্গে সংসার করতে হচ্ছে। চুপ করো জেঠিমা, জ্যাঠাবাবু তো আবার ওর হাতে সোনার বালা পরিয়েছে। বৌদি ওই দামি সোনার বালা পরে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, যখন তখন কিন্তু হাতের বালা চুরি হয়ে যেতে পারে। তোমরা এরকম করে আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি ফুচকা খেয়ে কি দোষ করেছি? তোমরা এখানে এসো আর আমার সঙ্গে ফুচকা খাও, কারণ ফুচকা খাওয়া হলো মেয়েদের ধর্ম। তাড়াতাড়ি চলে এসো। এমন লো ক্লাসের মতো কথা আমাদের সঙ্গে বলবে না বৌদি। আমরা কোনোদিনও ফুচকা খাই না। ওই গরিব লোকটা কিভাবে হাত দিয়ে ফুচকা দিচ্ছে আমার দেখেই তো ঘৃণা করছে। আমরা সবসময় দোকান থেকে ফাস্ট ফুড কিনে নিয়ে এসে খাই, তাও আবার অনেক হাজার হাজার টাকা দিয়ে। তুমি সেসব স্বপ্নে কোনোদিনও ভাবতে পারবে না। তুমি একদম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে না বলে দিলাম। তুমি এখন বড়লোক পরিবারের বউ। বড়লোক পরিবারের মহিলা সদস্যরা কিছুতেই সুমিতাকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেয় না। এমনকি তাদের বাড়ির পাশে মেলা হলেও সুমিতা সেই মেলায় যেতে পারে না। আর যদি তার কখনো বাজারে যেতে ইচ্ছে হয়, তবুও সে বাজার করতে যেতে পারে না, কারণ সেই সব কাজ করার জন্য আলাদা আলাদা বাড়িতে চাকর রাখা আছে। এমনকি সে যদি ছাদে গিয়ে গরমের মধ্যে হাওয়া খেতে চায়, তবুও তাকে ছাদে দেওয়া হয় না, কারণ বাড়ির বউ নাকি ছাদে ওঠে না। এই বড়লোক পরিবারে বিয়ে হয়ে আসার পর এতজন সদস্যের মধ্যে আমার একেবারে দম বন্ধ হয়ে আসছে। আমার স্বাধীনতা প্রায় চলে গেছে বললেই চলে। আর আমি যদি জানতাম, তাহলে আমি এরকম বড়লোকের বড় পরিবারে কখনো বিয়ে করতাম না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সুমিতা ঠিক করে যে সে তার বড়লোক বড় পরিবারের সকল সদস্যের কথা উপেক্ষা করে বাইরে বেরিয়ে তার মনের মতো শপিং করতে যাবে। আর সেই জন্য সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে। আমি বরঞ্চ এই সোনার বালাটা হাত থেকে খুলে আলমারিতে রেখে যাই। এই কথা বলে সুমিতা তার সোনার বালা আলমারিতে রেখে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সারাদিন বাইরে ঘুরে ঘুরে নিজের মন পছন্দ মতো ছোটখাটো বাজারে গিয়ে শপিং করে। কখনো কুলফি খায়, আবার কখনো বিরিয়ানি খায়, কিংবা কখনো তার প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করে। এভাবেই সারাদিন খুব মজা করার পর সে যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে, তখন তার বড়লোক শ্বশুর বাড়ির বড় পরিবার তাকে অনেক খারাপ খারাপ কথা বলে। ওই যে গরিবদের রানী ঘুরে ফিরে এখন বাড়ি চলে এসেছে। সত্যি, এসব মেয়েগুলোকে যতই নর্দমা থেকে তুলে এনে বড়লোক পরিবারের বউ বানাও না কেন, এদের কখনো কোনো শিক্ষা হবে না। তোরা একটু চুপ করবি? সবেমাত্র বৌমা এই পরিবারের বউ হয়ে এসেছে। আমাদের পরিবারের নিয়ম কানুন শিখতে ওর তো একটু সময় লাগবে, তাতে তুই ওকে এত কথা শোনাচ্ছিস কেন? বৌমা, আমাদের বাড়িতে তুমি নতুন বউ হয়ে এসেছো, সেই উপলক্ষে আমরা সবাই মিলে তোমার জন্য একটা পার্টি থ্রো করেছি। আর সেই পার্টিতে আমাদের বড় পরিবারের সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আসবে। তুমি খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হবে, কেমন? ঠিক আছে মা, আমি তৈরি হয়ে থাকবো।
পরের দিন সন্ধ্যা হতে না হতেই বড়লোক পরিবারের সকলেই খুব সুন্দর করে দামি দামি শাড়ি, জামা কাপড় পরে এবং গহনা পরে তৈরি হয়। আর তাদের পার্টি শহরের মধ্যে সব থেকে বড় পার্টি ছিল, কারণ তারা শহরের সব থেকে বেশি বড়লোক। সুমিতাকে তার শাশুড়ি মা একটা 5 লক্ষ টাকা দামি শাড়ি উপহার দেয়। সুমিতা যখন সেই শাড়ি পরে সেজে গুজে তার দামি দামি হীরের গহনা এবং হাতে সোনার মালা পরতে যাবে, তখন সে লকার খুলে দেখে যে সেখান থেকে 5 কোটি টাকার গহনা একেবারে গায়েব হয়ে গেছে। এই দেখে সুমিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কি হলো? আমি তো এখানেই সব গহনা কাটি আমার গহনাগুলো রেখেছিলাম, তাহলে সেগুলো গেল কোথায়? সুমিতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। সে তার আলমারি হাতড়ে বেড়ালেও কোথাও তার 5 কোটি টাকার গহনা খুঁজে পায় না। এমনকি তার জ্যাঠামশাই তাকে যে সোনার বালা দিয়েছিল সেটাও পর্যন্ত খুঁজে পায় না। এর ফলে সুমিতা চিৎকার চেঁচেমেচি এবং কান্নাকাটি করে লোক জড়ো করে ফেলে। দেখেছো রতন, আমি তোমাকে কতবার করে বারণ করেছিলাম এই বস্তির মেয়েটাকে তুমি অত দামি সোনার বালা উপহার দিও না, কারণ এই মেয়ে কোনোদিনও দামি দামি জিনিসপত্রের মর্ম বুঝতে পারবে না। দেখো, ও আজকে ওই বালা সত্য এত দামি দামি হীরের গহনাগুলো হারিয়ে ফেলেছে। এইসব ফালতু কথা রাখো তো দিদি। আমার মনে হয় এই বদমাইশ গরিব মেয়েটা ওর বাপের বাড়িতে সব গহনাগুলো চালান করে দিয়েছে। ওর বাবা মা একেবারে পায়ের উপর পা তুলে এখন বসে বসে খেতে পারবে। আসলে বড়লোক শ্বশুর বাড়ি পেয়েছে তো, ওই জন্য ওর বাবা মা টাকার লোভ সামলাতে পারেনি, তাই মেয়েকে দিয়ে এখন চুরি করাচ্ছে। বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। আর হ্যাঁ, আমি হয়তো আপনাদের মতো বড়লোক নই, কিংবা আমার বাবা মা আপনাদের মতো বড়লোক নই, কিন্তু আমার বাবা মা আমাকে কখনো চুরি করা শেখায়নি, তাই দয়া করে আমার উপর দোষারোপ করবেন না। সুমিতার কথা কেউ শুনতে চায় না। সবাই মিলে বাড়ির বউকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে। আর এই দেখে রোহানের খুবই খারাপ লাগে। তখন রোহান তার বউকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সুমিতা, তুমি একদম কান্নাকাটি করো না। এই বাড়িতে কেউই জানে না এই ঘরের কোনায় একটা সিসিটিভি ক্যামেরা আমি লাগিয়ে রেখেছি। এত দামি গহনা নিয়ে তুমি যখন ঘরে এসেছিলে, আর তার উপর আমার জ্যাঠাবাবু তোমাকে যখন এত দামি গহনা দিয়েছিল না, তখন আমার ঠিকই সন্দেহ হয়েছিল যে এই জিনিসপত্র যদি চুরি হয়ে যায় তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর আমি কাউকে না বলে এই ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। রোহানের এমন কথা শুনে রচনা দেবী, পারমিতা দেবী এবং প্রিয়া ও তার বাকি 2 বোন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ যেই দিন সুমিতা একা একা ঘুরতে বেরিয়েছিল সেই দিন তারা সকলে সুমিতাকে ফাঁসানোর জন্য সুমিতার সোনা গহনা চুরি করে নেয়। আর সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ রোহান যখন তার পরিবারের সকলের সামনে দেখায়, তখন লজ্জায় তাদের মাথা লুকানোর জায়গা থাকে না। আমি মানছি যে আমি আপনাদের মতো বড়লোক পরিবারের অংশ নই, কিন্তু আমার বাবা মা আমাকে আদর্শ শিখিয়েছে। আর আপনারা বড়লোক হলেও আমার মতো গরিবের কাছে আপনারা হেরে গেছেন। আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু চোর নই। কিন্তু আপনারা বড়লোক হয়ে আমাকে শাস্তি দেওয়ার জন্য নিজেরাই চোর হয়ে গেলেন। সুতরাং আমার সঙ্গে আর কখনো এরকম ব্যবহার করার চেষ্টা করবেন না। সুমিতার কথা শুনে সকলে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তারা সুমিতার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে বড়লোক পরিবারের কোনো সদস্য বাড়ির বউকে কোনোভাবে অপমান করে না। এর ফলে সুমিতা তার পরিবারের সকলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। প্রিয়াঙ্কা নামে একটি ক্লাস 7-এর ছাত্রী তার বাবা মায়ের সঙ্গে থাকতো। প্রিয়াঙ্কার বাবা এক বিশাল বড় ব্যবসায়ী ছিল। আর প্রিয়াঙ্কা যেই স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে প্রিয়াঙ্কার বাবা মোহন বাবু প্রত্যেক মাসে অনেক অনেক টাকা ডোনেশন দিত। আর সেই কারণে প্রিয়াঙ্কার স্কুলে মোহন বাবুর এক আলাদাই সম্মান এবং মর্যাদা ছিল। প্রিয়াঙ্কার বাবা ভীষণ পরিমাণে বড়লোক হওয়ায় প্রিয়াঙ্কা ধীরে ধীরে খুবই অহংকারীতে পরিণত হয়েছিল। সে গরিবদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। শুধুমাত্র গরিব ছাত্রছাত্রীদের সঙ্গে নয়, স্কুলের কাজের মাসে সিকিউরিটি গার্ডের সঙ্গেও প্রিয়াঙ্কা খুবই খারাপ ব্যবহার করত। এই কারণে স্কুলের কর্মচারীরা প্রিয়াঙ্কাকে নিয়ে মাঝে মধ্যেই সমালোচনা করত। কিন্তু প্রিয়াঙ্কা যেহেতু খুবই বড়লোক ঘরের মেয়ে ছিল, তাই তার বন্ধু বান্ধবরা তার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পেত না। প্রিয়াঙ্কার বন্ধুরা সবসময় তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করত। একদিন প্রিয়াঙ্কা তার বন্ধুদের সঙ্গে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় প্রিয়াঙ্কা দেখতে পায় অহনা খুবই তাড়াহুড়ো করে স্কুলের ব্যাগ নিয়ে ক্লাসরুমের দিকেই যাচ্ছে। এই দেখ, কাজের মাসি চলে এসেছে, মানে কাজের মাসির মেয়ে চলে এসেছে। এই অহনা, এদিকে আয় তো একবার। অহনা প্রিয়াঙ্কার কাছে এসে বলে, হ্যাঁ প্রিয়াঙ্কা বলো, তুমি আমাকে ডাকলে? ক্লাস এখনো শুরু হয়নি, আমি তো ভাবলাম অনেক দেরি হয়ে গেছে আমার। তোর সাহস তো কম নয়, তুই আমার নাম ধরে ডাকছিস। তুই হয়তো ভুলে গেছিস তোর মা আমাদের বাড়িতে চাকরের কাজ করে, আর তোর মা আমার মাকে মালকিন বলে ডাকে, তাই তুই আমাকে ছোট মালকিন বলে ডাকবি, মনে থাকবে? প্রিয়াঙ্কার কথা শুনে
তার বন্ধু বান্ধবরা হো হো করে অহনার উপর হাসতে থাকে। ঠিক আছে ছোট মালকিন, বলো তুমি আমাকে ডাকলে কেন? এই নে আমার হোমওয়ার্কের খাতা। আমার হোমওয়ার্ক করতে একদম ভালো লাগে না, তাই তুই বাড়ি থেকে আমার সব হোমওয়ার্ক গুলো করে এনে দিবি। নে নে ধর, খাতাগুলো ব্যাগে রেখে নে। কিন্তু এগুলো তো করা ঠিক নয়, আমাদেরকে নিজেদের হোমওয়ার্ক নিজেই করা উচিত, তবেই তো আমরা কিছু শিখতে পারবো। এই আমাকে একদম লেকচার দিবি না বলে দিচ্ছি। তুই হয়তো জানিস না আমার বাড়িতে 2 জন টিউটর আছে। আমাকে প্রত্যেকদিন 2টো করে ম্যাডাম পড়াতে আসে, তাই আমি তোর থেকে অনেক বেশি কিছু শিখতে পারি। আর পরীক্ষার সময় আমি তোর থেকে বেশি নম্বর পাবো। এখন আমি যেটা বলছি সেটা কর। আর শোন, তোর হাতের লেখার সঙ্গে যেন আমার হোমওয়ার্কের খাতার হাতের লেখা ম্যাচ না হয়ে যায়, তাহলে সবাই বুঝে যাবে যে তুই আমার হোমওয়ার্ক করে দিয়েছিস। এই শুনে অহনা আর কিছু বলে না। সে প্রিয়াঙ্কার কাছ থেকে খাতাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। অহনা বিকেলবেলা বাড়িতে গিয়েই হোমওয়ার্ক করতে বসে পড়ে। অহনার একটা ট্যালেন্ট ছিল। অহনা ডান হাত এবং বাঁ হাত উভয় হাত দিয়েই লিখতে পারত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সে ডান হাত দিয়ে লিখত। আজকে সে নিজের হোমওয়ার্কের খাতায় ডান হাত দিয়ে লেখে, আর প্রিয়াঙ্কার খাতাগুলোতে সে বাঁ হাত দিয়ে লেখে, যাতে দুটো হাতের লেখা একই রকম না হয়ে যায়। পরের দিন অহনা প্রিয়াঙ্কাকে তার হোমওয়ার্কের খাতাগুলো দিয়ে দেয়। এই দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কা তার স্কুলের সমস্ত হোমওয়ার্ক অহনাকে দিয়েই করাতে থাকে। এমনকি তার টিউশনের ম্যাডামরাও তাকে যে হোমওয়ার্কগুলো করতে দেয় সেগুলো প্রিয়াঙ্কা অহনাকে দিয়েই করায়। প্রিয়াঙ্কা, কি ব্যাপার? তোমাকে তো আমি কিছুদিন ধরে পড়তে বসতে দেখলাম না। তোমার টিউশনের ম্যাডাম, স্কুলের স্যার ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দেয়, তুমি কি সেগুলো করো না? তুমি মন দিয়ে পড়াশোনা করছো না, তাই তো? না মা, আমি তো সব হোমওয়ার্ক করে নিয়ে যাই, আর আমার হোমওয়ার্কগুলো এত ভালো হয়, স্কুলের স্যার ম্যাডাম, টিউশনের ম্যাডামরা সবাই আমার খুব নাম করে, সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তুমি তো সব সময় ফোন আর ল্যাপটপ নিয়েই পড়ে থাকো, তাহলে তুমি পড়াশোনাটা কখন করো? মায়ের সঙ্গে মিথ্যা কথা বলবে? না মা, আসলে রাতে ডিনার করার পর আমি পড়তে বসি। আমার রাতে শান্ত পরিবেশে পড়তে ভালো লাগে। আমি রাত্রিবেলাতেই আমার হোমওয়ার্কগুলো করে ঘুমাই, সেই জন্যই তো তুমি দেখতে পাও না। কিন্তু রাত জেগে পড়াশোনা করার তো কোনো প্রয়োজন নেই। রাত জেগে পড়াশোনা করলে তোমার শরীর খারাপ করবে। তুমি আজ থেকে ডিনার করার আগেই পড়াশোনা করে নেবে। তোমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে, ঠিক আছে? এখন পড়তে বসো তুমি। এই শুনে প্রিয়াঙ্কা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ তার ব্যাগে তখন একটাও হোমওয়ার্কের খাতা ছিল না। তাই সে তার স্কুলের ক্লাস ওয়ার্কের খাতা বের করেই মিথ্যা নাটক করে ওই খাতার মধ্যেই লিখতে থাকে। প্রিয়াঙ্কার মা মনে করে তার মেয়ে হয়তো সত্যি সত্যি হোমওয়ার্ক করতে বসে পড়েছে, তাই সে খুশি হয়ে সেখান থেকে চলে গেলেই প্রিয়াঙ্কা আবার ফোন নিয়ে গেম খেলতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা চালাকি কেউ ধরতে পারে না, এমনকি স্কুলের ম্যাডাম এবং স্যারেরাও প্রত্যেকদিন প্রিয়াঙ্কার নামে অনেক অনেক প্রশংসা করে। এতে করে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন প্রিয়াঙ্কা তার জন্মদিন উপলক্ষে তার সমস্ত বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে। প্রিয়াঙ্কার বাবা মা তার জন্মদিন উপলক্ষে অনেক বড় এক পার্টির আয়োজন করেছিল। এই দেখ, তোদেরকে বলেছিলাম না অহনা আমাদের বাড়ির চাকরের মেয়ে? ওই দেখ, অহনা ওর মায়ের সঙ্গে আমাদের বাড়ির কাজ করছে। দেখ দেখ। প্রিয়াঙ্কার বন্ধুরা দেখে সত্যি সত্যি অহনা তার মায়ের হাতে হাতে প্রিয়াঙ্কাদের বাড়িতে বাসন মাজার কাজ করছে। এই দেখে প্রিয়াঙ্কার বন্ধুরা অহনার উপর হো হো করে হাসতে থাকে। আসলে অহনা যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা যায়, তাই অহনার মা বৈশাখী সংসার চালানোর জন্য এবং তার মেয়ের পড়াশোনার খরচ বহন করার জন্য প্রিয়াঙ্কাদের বাড়িতে কাজ করা শুরু করেছিল। বৈশাখীর শরীর মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়লে অহনা তার মায়ের সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে কাজ করতে আসতো। অহনা ছোট হলেও সে খুবই বুঝদার একটি মেয়ে ছিল। সে তার মায়ের কষ্টটা খুব ভালো মতোই অনুভব করতে পারত। আজকে প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে অনেক কাজ থাকবে বলে অহনা তার মাকে সাহায্য করার জন্য সেখানে এসেছিল। আমি তো অহনাকে নিমন্ত্রণ পর্যন্ত করিনি জানিস, আমি তো শুধু আমার বড়লোক বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছি। অহনার মতো গরিব মেয়ে কখনো তো কারোর জন্মদিনের পার্টিতে যায়নি। আর আমার মনে হচ্ছে ও তো জীবনে কেকও খায়নি, তাই আমার জন্মদিনের কেক খাওয়ার জন্য কুকুরের মতো এখানে চলে এসেছে। দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে একটু মজা করি। এই অহনা, এখানে আয় তো। অহনার কথা শুনে প্রিয়াঙ্কা সেখানে তাড়াতাড়ি করে চলে আসে। প্রিয়াঙ্কা তার জন্মদিনের কেক থেকে এক টুকরো কেক কেটে নেয়
এবং সেই কেকটা অহনার সামনে ফেলে দেয়। এই দেখে সকলেই খুবই অবাক হয়। এই যা, কেকটা তো পড়ে গেল। এই বাবা, ইস অহনা, এটা তো তোর ভাগেরই কেক ছিল। আমি তোকে কেকটা দিতে গেলাম আর হাত ফসকে কেকটা পড়ে গেল। এক কাজ কর না, তুই কেকটা তুলে খেয়ে নে, কেমন? খেয়ে দেখ, কেকটা দারুণ টেস্টি, খুব দামি কেক। আমার বাবা কিন্তু অনেক টাকা দিয়ে কেকটা কিনে এনেছে। এ কি বলছো তুমি? কেকটা তো নিচে মাটিতে পড়ে গেছে, কেকটা নষ্ট হয়ে গেছে। এই কেকের মধ্যে নোংরা ময়লা লেগে গেছে। এরকম মাটিতে পড়ে যাওয়া জিনিস খেতে নেই, এটা খেলে তো শরীর খারাপ করবে। ওরে বাবা, গরিবদের আবার শরীর খারাপ? তোদের মতো গরিবদের কপালে জীবনে কেক জোটে না। আর তুই যে এত দামি কেক খেতে পাচ্ছিস, সেটাই তোর ভাগ্যের ব্যাপার। একটুখানি ধুলো ময়লা পেটে গেলে কিচ্ছু হবে না তোর। তাড়াতাড়ি কেকটা তুলে খেয়ে নে, না হলে কিন্তু আমি তোর মাকে কাজ থেকে বের করে দেব। আর তখন তোর খাওয়া পড়া পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। এই শুনে অহনা একটু ভয় পেয়ে যায়, কারণ প্রিয়াঙ্কার বাবা মা খুবই ভালো এবং দয়ালু স্বভাবের মানুষ হওয়ায় তারা অহনার মা বৈশাখীকে মোটা টাকা বেতন দেয়। আর সেই সাথে মাঝে মধ্যে তারা অহনার পড়াশোনার ক্ষেত্রেও আর্থিকভাবে সাহায্য করে থাকে। তাই অহনার কাছে প্রিয়াঙ্কার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। না না, তুমি প্লিজ এমন করবে না। ঠিক আছে, আমি এই কেকটা তুলে খেয়ে নিচ্ছি। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। তুই এই কেকটা তুলে খাবি আর আমি তোর একটা ভিডিও বানাবো। আমি আমার ফেসবুকে ভিডিওটা আপলোড করব আর ক্যাপশনে লিখবো, গরিব মেয়ের জন্মদিন। অহনা কোনো কথা না বলে কেকটা হাতে তুলে নেয়। সে কেকটা খেতে যাবে এমন সময় সেখানে প্রিয়াঙ্কার মা মালতী দেবী চলে আসে। মালতী দেবীর হাতে একটা প্লেট ছিল, আর ওই প্লেটের মধ্যে এক টুকরো কেকও ছিল। অহনা, তুমি মাটি থেকে কেক তুলে খাচ্ছ কেন? আমি দূর থেকে দেখতে পেলাম বলে তোমার জন্য কেক নিয়ে এসেছি। এই নাও, তুমি এই কেকটা খাও আর এটা ফেলে দাও। ওখানে বসে শান্তভাবে কেকটা খাবে। চলো আমার সঙ্গে। আসলে মালতী দেবী দূর থেকেই ভালো মতো লক্ষ্য করেছিল যে প্রিয়াঙ্কা অহনাকে সকলের সামনে অপমান করছে। তাই সে তখন সেখানে এসে অহনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। যেহেতু আজকে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল, তাই মালতী দেবী তার মেয়েকে বকাঝকা করে দুঃখিত করতে চায়নি। প্রিয়াঙ্কার বন্ধু বান্ধবের সামনে তাকে বকাবকি করলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যাবে এই ভেবে মালতী দেবী প্রিয়াঙ্কাকে কিছু বুঝতে দেয় না। কিন্তু রাত্রিবেলা পার্টি শেষ হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কার বাবা মা প্রিয়াঙ্কাকে খুবই বকাঝকা করে। আমি যা করেছি ঠিক করেছি, তুমি ওকে ভালো কেকটা কেন দিলে? ওরা তো গরিব, আর গরিবদের সঙ্গে এরকমই করা উচিত। দেখো প্রিয়াঙ্কা, টাকা পয়সার কথা বিবেচনা করে কাউকে ধনী কিংবা বড়লোক বলা যায় না। মানুষের ব্যবহার অনুযায়ী মানুষকে বিবেচনা করা উচিত। আর অহনা খুবই ভালো মেয়ে, ওর ব্যবহার খুবই ভালো। ওকে দেখে তো তোমার শিক্ষা নেওয়া উচিত। ওইটুকু একটা মেয়ে পড়াশোনা করছে, তবু ওর মাকে সাহায্য করার জন্য আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। তুমি থাকলে কখনো এরকম করতে? নিজের বাবা মায়ের মুখে অহনার নামে প্রশংসা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে রাগ করে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রিয়াঙ্কা যখন স্কুলে যায়, তাদের ক্লাসের স্যার রমেশ বাবু বলেন, আচ্ছা, আমি তো প্রত্যেকদিন তোমাদেরকে বাড়িতে অনেক অনেক হোমওয়ার্ক করতে দেই। আজকে কিন্তু আমি তোমাদের কাউকে বাড়িতে হোমওয়ার্ক করতে দেবো না। আজকে আমি তোমাদেরকে ক্লাস ওয়ার্ক করতে দেবো। সবাই নিজের নিজের খাতা বের করো, তাড়াতাড়ি সবাই বইপত্র বন্ধ করো। আমি বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছি, সবাই না দেখে উত্তরগুলো খাতায় লিখবে। এই শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়, কারণ প্রত্যেকদিন প্রিয়াঙ্কার হোমওয়ার্ক অহনা করে দেওয়ায় প্রিয়াঙ্কা এখন একটুও পড়াশোনা করে না। তাই প্রিয়াঙ্কা ক্লাস ওয়ার্কের খাতায় সব প্রশ্নের উত্তরই ভুলভাল লেখে। একই প্রিয়াঙ্কা, তুমি তো সব কটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছো। তুমি তো প্রত্যেকদিন হোমওয়ার্ক করে নিয়ে আসো। তোমার হোমওয়ার্কের খাতায় তো সবই ঠিক থাকে। আর এটা কি, তোমার হোমওয়ার্কের সঙ্গে তোমার হাতের লেখা মিলছে না কেন? তুমি কি তাহলে অন্য কাউকে দিয়ে হোমওয়ার্ক করে নিয়ে আসতে নাকি? স্যারের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্লাসরুমে সকলের সামনে রমেশবাবু প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, আর সেই সাথে তাকে গার্জেন কলের ওয়ার্নিং দেওয়া হয়। অন্যদিকে রমেশবাবু অহনার নামে খুবই প্রশংসা করে, কারণ অহনা সবকটা প্রশ্নের উত্তরই একেবারে ঠিকঠাক লিখেছিল। এর ফলে প্রিয়াঙ্কা অহনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাকে বিরক্ত করার জন্য প্ল্যানিং করতে শুরু করে দেয়। দেখতে দেখতে দু একদিন কাটে। একদিন স্কুলে এসে প্রিয়াঙ্কা তাদের স্যারের কাছে অহনাকে বকা শোনাবে বলে অহনার ব্যাগ থেকে তার হোমওয়ার্কের খাতা জানালা দিয়ে নিচে ফেলে দেয়। এ ব্যাপারে অহনা কিছু জানতেও পারে না। সবাই নিজের নিজের হোমওয়ার্কের খাতা বের করো। স্যারের কথা শুনে ক্লাসের সকলে এক এক করে নিজের নিজের খাতা বের করতে শুরু করে।
স্যার, আমার খাতা টেবিলেই দেওয়া আছে। আমি ক্লাসে এসে আগেই আমার খাতাটা আপনার টেবিলের উপর রেখে দিয়েছিলাম। এই রে, আমার খাতা তো অহনার কাছে ছিল। অহনা আগে থেকেই স্যারকে খাতা জমা দিয়ে দিয়েছিল। তাহলে কি আমি অহনার খাতার বদলে আমার খাতাটা নিচে ফেলে দিয়েছি? এ বাবা, এবার তো আমার আর রক্ষে নেই। দুদিন আগে স্যারের কাছে ঝাড় খেয়েছি, এবার হয়তো স্যার আমার গার্জেন কল করবে। তুমি চিন্তা করো না, আমি তোমার খাতাটা তুলে এনেছি। এই নাও তোমার হোমওয়ার্কের খাতা। তুমি যখন খাতাটা নিচে ফেলে দিয়েছিলে তখন আমি নিচেই ছিলাম, আর আমি তোমাকে খাতাটা ফেলতে দেখে নিয়েছিলাম, তাই তোমার খাতাটা আমি তুলে এনে রেখে দিয়েছি। এই নাও, ধরো তোমার খাতা। স্যার কিন্তু এখনই দেখতে আসবে। এই শুনে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে অহনার মন কতটা ভালো। সেই মুহূর্তে সে অহনাকে কিছু বলতে না পারলেও স্কুল ছুটির পর সে অহনার কাছে এসে বলে, অহনা, তুই খুব ভালো রে। তুই আজকে চাইলেই স্যারের কাছে আমাকে বকা খাওয়াতে পারতিস, কিন্তু তুই তো সেটা করিসনি। তোর মন সত্যিই খুব ভালো। আমার মা ঠিকই বলে, মানুষের ব্যবহার অনুযায়ী মানুষকে বিবেচনা করা উচিত। আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে আর কখনো কোনো অন্যায় করব না। আজকে থেকে তুই আর আমি দুজনে বন্ধু, ঠিক আছে? আর এবার থেকে আমি নিজের হোমওয়ার্ক নিজে করব, আমি কথা দিচ্ছি। এই শুনে অহনা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এবং অহনা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। তারা দুজনে একসঙ্গে পড়াশোনা করে, আর তারা দুজনেই ক্লাসে অনেক ভালো নম্বর পায়। প্রিয়াঙ্কার মধ্যে এমন পরিবর্তন দেখে তার বাবা মাও খুব খুশি হয়।